প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট তোমার বিভিন্ন টাইপের সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো কিন্তু প্রায় সময় কিন্তু এসে থাকে এবং ক নম্বরের জন্য পেয়ে থাকবে, এবং মাঝে মাঝে সেখান থেকে এমসিকিউ টাইপের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তা এখন আসো আমরা যে সংজ্ঞাগুলো আগে দেখবো সেগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে দ্রব্য এবং দ্রাবক জিনিসটা কি। দ্রব্য এবং দ্রাবক হচ্ছে কি, দ্রব্য জিনিসটা হচ্ছে তোমার এই বিক্রিয়াটার মধ্যে খেয়াল করো, NaCl H2ওর সাথে বিক্রিয়া করে Na+Cl- উৎপন্ন করে। আবার NaCl C5H12 এর সাথে বিক্রিয়া করে NaCl যেরকম আছে সেরকম থেকে যায়। এখন দেখো এখানে বিক্রিয়াটার মধ্যে দ্রব্য কোনটা, দ্রাবক কোনটা। এই বিক্রিয়াটার মধ্যে NaCl, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে লবণ। এই লবণটা হচ্ছে তোমার দ্রব্য হিসাবে কাজ করে, ঠিক আছে। যে কোনো সলিড বা লিকুইড বা গ্যাসীয় এগুলো দ্রব্য হয়ে থাকে। আর দ্রাবক মানে সবসময় তরল হয়ে থাকবে, দ্রাবক সবসময় কী হবে, তরল হবে। তাহলে এখানে H2 হচ্ছে একটা দ্রাবক, H2 হবে তোমার দ্রাবক। তাহলে দেখো এখানে লবণের সাথে পানি বিক্রিয়া করলে Na+Cl- উৎপন্ন হয়। Na+Cl-। কেন? কোনো একটা দ্রব্যের সাথে যদি দ্রাবক বিক্রিয়া করে, বিশেষ করে পানি, তখন সেখানে Na+Cl- আয়ন সৃষ্টি হবে। অন্যদিকে NaCl এর সাথে C5H12 এর নামটা কী হতে পারে একটু বলেন তো। আমরা যৌগ পড়েছিলাম, সেখানে অ্যালকেনের সাধারণ সংকেত কী ছিল, CnH2n+2। তাহলে C5H10, ঠিক আছে, মানে H12, ঠিক আছে। এটা হচ্ছে কি প্যান্টেন, এটা একটা জৈব যৌগ অ্যালকেন, ঠিক আছে। তাহলে কোনো একটা আয়নিক যৌগ পানির সাথে বিক্রিয়া করলে আয়ন উৎপন্ন করবে। কোনো একটা আয়নিক যৌগ জৈব যৌগের সাথে, মানে অ্যালকেন এগুলোর সাথে বিক্রিয়া করলে তখন যেরকম আছে সেরকমই থেকে যায়, কোনো আয়ন সৃষ্টি করে না। তো এই বিক্রিয়া দ্রব্য হচ্ছে এটা, দ্রাবক হচ্ছে এইগুলা, ঠিক আছে। সেম এখানে দেখো, দ্রাবক NaCl পানির সাথে বিক্রিয়া করে Na+Cl- উৎপন্ন করবে। MgSO4 পানির সাথে বিক্রিয়া করে Mg2+SO4 2-। যে কোনো ধরনের একটা জৈব আয়নিক যৌগ পানির সাথে সহজে বিক্রিয়া করে আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। আয়ন বলতে এখানে প্লাস মাইনাস এগুলো বোঝানো হচ্ছে। তারপর আসো দ্রব্য ও দ্রাবকের বৈশিষ্ট্য। দ্রব্য কি, দ্রাবক কি, বৈশিষ্ট্য হচ্ছে কি, এর হচ্ছে দ্রব্য হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারিত হয় কোনো একটা, যেমন লবণ, চিনি, ঠিক আছে। এই লবণটা হচ্ছে কি দ্রব্য, চিনিটা হচ্ছে কি একটা দ্রব্য। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করে, মানে এটা একটা লবণ, এটা একটা চিনি, সেটা তার বৈশিষ্ট্যের মাধ্যমে তোমরা জানতে পারবা। আর দ্রাবক হচ্ছে কি যার দ্বারা বৈশিষ্ট্যটা নির্ধারিত হয়। দ্রবীভূত হয়। আমরা একটা যদি লবণের সাথে পানি বিক্রিয়া করলে লবণটা কি দ্রবীভূত হয়ে যায়, চিনির সাথে পানি মিশ্রণ ঘটালে চিনিটা দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ সবসময় দ্রবীভূত হয়, আর দ্রাবক হচ্ছে যে দ্রবীভূত করে। যেমন তুমি এক বোতল পুরো লবণ নিলা বা এক বয়ম আর কি, ঠিক আছে। তো লবণ নেওয়ার পর সেখানে যদি তুমি 2 ফোঁটা পানি দাও, তাহলে লবণগুলো কি গলবে বা চিনিগুলো কি গলবে না। এখন তুমি যদি যে পরিমাণ দরকার আছে গলার জন্য, ঠিক আছে, দ্রবীভূত হওয়ার জন্য সেই পরিমাণ পানি দিলে তাহলে সেটা দ্রবীভূত হয়ে যাবে। দ্রব্য কম পরিমাণ থাকে, এখন যেটা বললাম, দ্রব্য থাকবে কম পরিমাণে আর দ্রাবক থাকবে বেশি পরিমাণে। তাহলে এটা যদি বেশি পরিমাণ থাকে তাহলে এটা তো দ্রবীভূত হবে না। তাই দ্রবীভূত হওয়ার জন্য দ্রব্য সবসময় কম হতে হবে। এটি সাধারণত সলিড, লিকুইড, গ্যাস হয়, আর এটা সাধারণত তরল হয়ে থাকে, লিকুইড। ক্লিয়ার? তো এটা হচ্ছে দ্রব্য আর দ্রাবকের মধ্যে বেসিক কিছু আলোচনা। এখানে একটা সংজ্ঞা লিখছে, এই সংজ্ঞা দুটো একটু প্রায় সময় আসে। সমসত্ব মিশ্রণ কাকে বলে, অসমসত্ব মিশ্রণ কাকে বলে। সমসত্ব মানে কি, তোমার সমানভাবে মিশ্রিত বলতে ওই আমরা যখন কোনো একটা ট্যাঙ্ক বানাই বা শরবত বানাই, তখন কি হয়, ওই চিনি এবং পানির মিশ্রণ দেখবো নিচে যখন কোনো তলানি থাকবে না চিনির, বা চিনি এবং পানি সমপরিমাণ কি মিশ্রিত হয়েছে, তখন সেটাকে বলবো সমসত্ব মিশ্রণ। মানে যখন কোনো অদক্ষেপ থাকবে না, বা চিনির পরিমাণ বেশি বা পানির পরিমাণ বেশি এরকম হবে না, দুটাই সমান পরিমাণ থাকে, তখন সেটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। আর পানি ও বালির মিশ্রণ হলো অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মানে তুমি পানির সাথে যদি বালির বিক্রিয়া ঘটাও, তখন দেখবা কি ওই বিক্রিয়া বলতে পানির সাথে বালির যদি মিশ্রণ ঘটাও, বিক্রিয়া তো হয় না, মিশ্রণ ঘটালে তখন বালিটা দেখবা পাত্রের নিচে অদক্ষেপ হিসেবে পড়ে থাকবে, ঠিক আছে। এই অদক্ষেপ হিসেবে যখন পাত্রের নিচে তলানি হিসেবে পড়ে থাকে, তখন সেটা হচ্ছে অসমসত্ব, মানে সেটা মিশ্রিত হয়নি। এই দুটো সংজ্ঞা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো প্রায় সময় এসে থাকে, ঠিক আছে। এবার আসো
ম্যাক্রোস্কোপিক যন্ত্র এবং স্কোপিক যন্ত্রটা কি? প্রথমটা হচ্ছে ম্যাক্রো, এটা ম্যাক, এটা হচ্ছে মাইক, ঠিক আছে? ম্যাক্রোস্কোপিক যন্ত্র হলো এটি বড় যন্ত্র যার দ্বারা দূর থেকে আমরা দেখতে পারবো কোনো একটা মিশ্রণ, ঠিক আছে? সেটা কি সমসত্ব নাকি অসমসত্ব সেটা আমরা ম্যাক্রোস্কোপিক যন্ত্রের মাধ্যমে দেখতে পারবো। তো ওটা দূর থেকে কিন্তু বোঝা যায়, ঠিক আছে? আর মাইক্রোস্কোপিক হচ্ছে কি, এতে জুম করে দেখতে হয়। যেমন আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, এগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু এই বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো কি আমরা দেখতে পারি জুম করে। তা জুম করে যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক, আর যেটা আমরা দূর থেকে নর্মাল জুম করে দেখা লাগে না সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক যন্ত্র। এই যন্ত্রগুলো দ্বারা দ্রবণটা পুরোপুরি মিশ্রিত হয়েছে কিনা সেটা ক্লিয়ারভাবে তোমাকে কি আইডিয়া নিতে পারবা। এবার আসো দ্রবণ কাকে বলে। দ্রব ও দ্রাবকের মিশ্রণ হলো দ্রব, ঠিক আছে? মানে আমরা জানি এটা দ্রবণ সমান সমান দ্রব প্লাস দ্রাবক। ধরো চিনি প্লাস পানি, চিনি এবং পানি মিলে কি চিনি পানা হয়, ঠিক আছে? আমরা যেটা বলে থাকি, যেটা শরবত বলে, ঠিক আছে? এই চিনি এবং পানি মিশ্রণটা হচ্ছে, এই মিশ্রণটাকে আমরা যে শরবতটা খেয়ে থাকি সেটা হচ্ছে দ্রবণ, ঠিক আছে? এই যে শরবতটা খাচ্ছি সেটার মধ্যে চিনিও আছে, পানিও আছে, এই দুটো মিশ্রণ আছে, এই মিশ্রণটাকে আমরা দ্রবণ বলবো, ঠিক আছে? এই মিশ্রণকে মাইক্রোস্কোপিকের মাধ্যমে দেখলে সমসত্ব মনে হবে। তুমি দূর থেকে দেখলে, তুমি একটা গ্লাসের মধ্যে নিয়ে যাও, তো গ্লাসের মধ্যে যখন চিনি এবং পানির শরবতটা মিশাবা তখন একটু দূর থেকে খেয়াল করলে দেখবা মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে ওটা সমসত্ব মনে হবে। কিন্তু তুমি যদি মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে যদি দেখো তখন দেখবা সেটা কিন্তু চিনি দানাগুলো একটু একটু দেখা যায়, জুম করে দেখলে পুরোপুরি মিশ্রিত হয় না, ঠিক আছে? তো ওটা হচ্ছে ইমালশন প্রক্রিয়া বলো এটাকে, যেটাকে আমি এখন বললাম যে ম্যাক্রোস্কোপিক সাহায্যে দেখলে সমসত্ব মনে হবে, কিন্তু মাইক্রোস্কোপিকের মাধ্যমে দেখলে সেটি অসমসত্ব মনে হবে, মানে সেটা মিশ্রিত হয়নি সেটা মনে হবে। তাহলে সেটা হচ্ছে কি ইমালশন বলবো তাকে, ঠিক আছে? এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমালশন। এবার আসো আরেকটা সংখ্যা খুব ইম্পর্টেন্ট, ঘনমাত্রা বা দ্রাব্যতা, যেটাকে ঘনমাত্রা এবং দ্রাব্যতা সেম কথা বলা হয়। ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করা হয় কনসেন্ট্রেশন, দ্রাব্যতাকে সলিবিলিটি, ঠিক আছে, এস দ্বারা প্রকাশ করা হয়। ঘনমাত্রা এবং দ্রাব্যতা সেম সংখ্যা কি আইডেন্টি করে। সংখ্যাটা হচ্ছে কি 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, ঠিক আছে? তুমি একটা 1 লিটার দ্রবণ নিলা, ঠিক আছে? ওখানের মধ্যে দ্রবের পরিমাণ যতটুকু হবে, ধরো তুমি এখানে 1 লিটার শরবত বানালা, ঠিক আছে? এটা পুরোটা হচ্ছে পানি, 1 লিটার, 1 লিটার। এখানের মধ্যে তুমি যে পরিমাণ চিনি দিলা, ঠিক আছে? ধরো তুমি দিলা 20 গ্রাম, 20 গ্রাম চিনি, তাহলে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকবে, ধরো 20 গ্রাম দ্রবীভূত আছে, তাকে আমরা কি বলবো? ওটা হচ্ছে তার ঘনমাত্রা বা দ্রাব্যতা, ঠিক আছে? ক্লিয়ার? এটার সূত্র হচ্ছে কি এস অথবা সি, এস দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। এস অথবা সি ইকুয়াল টু এন বাই ভি, এন মানে বোঝায় মূল সংখ্যা, ভি মানে হচ্ছে কি আয়তন। আবার এটাকে এই সূত্র দিয়ে ইউজ করা যায় ডাব্লিউ ডিভাইড বাই এমবি, বা এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইড বাই এমবি। তোমরা এই সূত্রটা কিন্তু পড়েছো মনে হয় ছোটোকালে বলতে 9-10 বই আর কি, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু এস বি এম বাই 1000, সুতরাং এস সমান সমান 1000 ইন্টু ডাব্লিউ, ঠিক আছে, এমবি। এখান থেকে এসটাও বের করতে পারবা, বা এই সূত্র দিয়েও করা যায়, বা এই সূত্র দিয়েও করা যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে ঘনমাত্রা বা দ্রাব্যতা নির্ণয়ের সূত্র। ব্যাপারটা ক্লিয়ার? আমরা ঘনমাত্রাটা দেখলাম কিছুক্ষণ আগে, এখন দেখব মোলার দ্রবণ। মোলার দ্রবণ এবং ঘনমাত্রা, দ্রাব্যতা এগুলো সব সেম সংখ্যা হিসেবে কাউন্ট করা হয়। তো দেখো মোলার দ্রবণটা কাকে বলে? 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রবণ বলে। এখন দেখো যদি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকে, 1 মোল বা 1 মোলার, ঠিক আছে, 1 মোল যদি দ্রবীভূত থাকে তখন আমরা সেটাকে বলবো 1 মোলার দ্রবণ। যদি এখানে যদি 5 মোল দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা বলবো 5 মোলার দ্রবণ। ব্যাপারটা বুঝছো? 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকবে তখন তাকে তত মোলার দ্রবণ বলা হয়। এখন আসে কিছু সংজ্ঞা আরেকটু যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসে প্রায় সময়, এগুলো ক্লাস 9-10 পড়েছো। সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার। সেমিমোলার দ্রবণ কাকে বলে? 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত থাকলে, দ্রবণ হচ্ছে 1 লিটার, সেখানে যদি 0.5 মোল দ্রবীভূত থাকে তখন সেটাকে বলবো সেমিমোলার।
1 লিটার দ্রবণে 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটাকে বলবো আমরা সেন্টিমোলার। 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তখন সেটাকে বলবো আমরা কি ডেসিমোলার। এই সংখ্যাগুলো কিন্তু প্রায় আসে, এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রায় এমসিকিউতে আসে বা বিভিন্ন ম্যাথের ক্ষেত্রেও কিন্তু এই মানগুলো মনে রাখতে হবে। তাহলে 1 লিটারের জন্য 0.5 সেটা হচ্ছে সেমিমোলার, 0.01 থাকলে সেন্টিমোলার, আর 0.1 থাকলে সেটা হচ্ছে কি ডেসিমোলার দ্রবণ। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছো? এবার আসো প্রমাণ দ্রবণ কাকে বলে, বা প্রমাণ দ্রবণের অপর নাম হচ্ছে জানা দ্রবণ। জানা দ্রবণ কাকে বলে, অজানা দ্রবণ কাকে বলে? ঠিক আছে, যে দ্রবণের ঘনমাত্রা বা আয়তন জানা থাকে, ঠিক আছে, দুইটাই জানা থাকবে, ঘনমাত্রা, আচ্ছা এটা বাংলা লিখে, ঘনমাত্রা ও আয়তন জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বা জানা দ্রবণ বলে। আর অজানা দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা অথবা আয়তন যে কোনো একটা অজানা থাকে তাকে অজানা দ্রবণ বলে। এটা একটু তোমরা পজ করে এটা নোট করে রাখতে পারো, আমি একটু উপরে একটু মুছছি এগুলো, একটু খেয়াল করো। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই যে ধরো আমি দুটা পাত্র আঁকলাম, 10 ml 1 মোলার H2SO4, আর এটা হচ্ছে 20 ml NaOH। এই দুইটা পাত্রের মধ্যে কোনটা জানা দ্রবণ কোনটা অজানা দ্রবণ? দেখো, এই পাত্রে আয়তনও জানি, ml হচ্ছে আয়তন, ঘনমাত্রা জানি মোলার, তাই এই পাত্রে দুইটা জিনিসই দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে জানা দ্রবণ বা প্রমাণ দ্রবণ। আর এই পাত্রে দেখো আয়তন দেওয়া আছে কিন্তু তোমার ঘনমাত্রা আমি জানি না, ঘনমাত্রাটাকে আমাকে বের করতে হয়, তখন সেটাকে আমরা বলবো অজানা দ্রবণ। সেটাকে আমরা কি বলবো? অজানা দ্রবণ। ব্যাপারটা বুঝছো? এখন দেখো মোলারিটি এবং মোলালিটি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। মোলারিটি ঘনমাত্রা, দ্রাব্যতা, মোলার দ্রবণ সব কিছু কিন্তু সেমই সংখ্যা হিসেবে ধরা হয়। মোলারিটি এবং মোলালিটির মধ্যে আমি একটু বুঝি, পার্থক্যটা তোমাকে যদি বুঝতে হয় তাহলে দেখো, মোলারিটি যেটাতে র আছে, এই মোলারিটি বলতে হচ্ছে কি তোমার 1000 ml বা 1 লিটার, ঠিক আছে, 1000 ml বা 1 লিটার, যখন মিলিলিটার বা লিটার আয়তন থাকে তখন সেটা হচ্ছে মোলারিটি। আর মোলারিটি হচ্ছে কি গ্রাম বা কেজি এককে থাকে, তখন হচ্ছে লিটি। ঠিক আছে, তাহলে 1000 ml বা 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। এখানে তাপমাত্রা লাগে, তাপমাত্রা ফিক্স, তাপমাত্রা কম বেশি হতে পারে কিন্তু এখানে তাপমাত্রা মাস্ট লাগবে। আর মোলালিটির মধ্যে কাকে বলে, 1000 গ্রাম বা 1 কেজি দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলালিটি বলে। এখানে তাপমাত্রা লাগে না, তাপমাত্রা ফিক্স নেই। তাহলে এখন একটা কোশ্চেন আসতে পারে, মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? তাহলে তোমাদের আনসারটা হবে কীরকম? এখানে মোলালিটি বেশি সুবিধাজনক, কারণ হলো তাপমাত্রা ফিক্স না, তাই তাপমাত্রা ফিক্স না। অর্থাৎ মোলারিটি, প্রথমে তোমরা সংজ্ঞাটা লিখবা, ব্যাখ্যাটা দিয়ে লাস্টে কারণটা লিখবা যে তাপমাত্রা লাগে না বলে মোলারিটি বেশি সুবিধাজনক। ব্যাপারটা ক্লিয়ার? এরপর আসো নর্মালিটি। মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে যে মানটি পাওয়া যায়, ঠিক আছে, সেটা হচ্ছে নর্মালিটি। এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। তুল্য সংখ্যা জিনিসটা কি সেটা আমরা একটু পরে বুঝবো, সেটা তুল্যভর যখন পড়বো তখন একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা নর্মালিটি। এরপর আসো তুল্যভর। কোনো যৌগের আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটি পাওয়া যায় তাকে বলা হয় তোমার কি তুল্যভর। একটু আসো আমরা একটু দেখি, মানে কোনো একটা যৌগ, ধরো আমি একটা যৌগ নিলাম H2SO4, H2SO4 এর আণবিক ভর কত? 98। এর তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে, এখন তুল্য সংখ্যা কীভাবে বের করবো? দেখো, H2SO4, HNO3, HCl, এই তিনটা যৌগ, এখানে হাইড্রোজেন কয়টি আছে? 2টা, তাহলে এই তুল্য সংখ্যা 2। এখানে হাইড্রোজেন কয়টি? 1টি, তুল্য সংখ্যা 1। এখানে হাইড্রোজেন কয়টি? তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যা সাধারণত অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে একটু বেশিরভাগ কোশ্চেন এসে থাকে। যতটা হাইড্রোজেন থাকবে বা যতটা OH থাকে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা, যতটা হাইড্রোজেন ত্যাগ করে আর কি, ঠিক আছে, H+ আয়ন উৎপন্ন করে যতটি, সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে এখানে H2
তাহলে এখানে একটা, তাহলে তুল্য সংখ্যা 1, এখানে 1 হাইড্রোজেন একটা, তুল্য সংখ্যা 1। কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে H3PO4, H3PO3, আর হচ্ছে H3PO2। এই তিনটা ক্ষেত্রে দেখো H3 তিনটা আছে, তাহলে এখানে তুল্য সংখ্যা হিসাবে কি সবগুলোতে 3 হওয়ার কথা, তাই না? কিন্তু না, এই তিনটা হচ্ছে একটু ব্যতিক্রম। এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম হিসাবে কারণ করা হয়। প্রথমটার জন্য তুল্য সংখ্যা হবে 3। তুল্য সংখ্যাটা কীভাবে বের করবা? এটা অক্সিজেনের উপর ডিপেন্ড করে। অক্সিজেন থেকে একটি করে কম সংখ্যা। অক্সিজেন এখানে কয়টি আছে? 4টি, তাহলে তুল্য সংখ্যা হবে 3। এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা, তো তুল্য সংখ্যা হবে কত? 2। এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, তাহলে তুল্য সংখ্যা হবে 1। তাহলে এই 3টা হচ্ছে ব্যতিক্রম, আর এই 3 আর বাকি সব ক্ষেত্রে এই নিয়মটা, যতটা হাইড্রোজেন থাকে ততটা। ব্যাপারটা ক্লিয়ার? এই 3টার ক্ষেত্রে যতটা অক্সিজেন থাকবে তার থেকে একটি করে কম। তো এভাবে, তো তুমি আমাকে একটু বলো, H3PO3 এর তুল্য ভর কত হবে? এর তুল্য ভর কত? তাহলে কি হবে? H3PO3 এর তুল্য ভর কি হবে? আমরা H3PO4 দিই, ঠিক আছে? H3PO4 এর তোমার তুল্য ভর কত, আণবিক ভর কত? 98। আর এখানে তুল্য সংখ্যা হচ্ছে 3। তুল্য সংখ্যা কত? 3। কেন? O4, তাহলে একটা অক্সিজেন কম, 3। তাহলে এটা হবে কত? 30, 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 32 পয়েন্ট বা 38 পয়েন্ট সামথিং একটা আছে। দাঁড়াও আমরা একটু ভাগ করি, আমাদের ক্যালকুলেটার নেই তাই নয়, 3 2 6, হ্যাঁ 32.5, ঠিক আছে, সামথিং আছে। তাহলে এর তুল্য ভর H3PO4 এর তুল্য ভর হচ্ছে 32.5। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এভাবে আমরা তুল্য সংখ্যা দিয়ে তুল্য ভরটা বের করতে পারবো। এবার আসো নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক কি। এটা হচ্ছে N=ME, N=ME। এখানে M দ্বারা বোঝায় মোলারিটি, N দ্বারা নর্মালিটি, E দ্বারা তুল্য সংখ্যা। তাহলে কোশ্চেনটা আসে 2 মোলার, ঠিক আছে, এটা হচ্ছে মোলারিটি, H2SO4 সমান কত নর্মালিটি। তাহলে আমরা জানি N=ME, এখানে M সমান 2, A2, আর E মানে তুল্য সংখ্যা, H2SO4 তুল্য সংখ্যা, এখানে হাইড্রোজেন 2টা আছে, তুল্য সংখ্যা 2, তাহলে আনসার হবে 4। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এভাবে আমরা কি নর্মালিটি এবং কি তুল্য সংখ্যা বের করতে পারি। এখান থেকে কিন্তু ভার্সিটি কোয়েশ্চেন বা কতে কিন্তু আসতে পারে কোয়েশ্চেন, কতে বেশিরভাগ আসে, আর কিছু এমসিকিউর জন্য এটা আর তুল্য ভর নিয়ে আসে। তাহলে তোমরা এটা কীভাবে বলো? 0.5 মোলার H3PO3 এর নর্মালিটি কত? নর্মালিটি, তাহলে আমরা জানি N=ME হাফ ইন্টু E, মানে এখানে তুল্য সংখ্যা কত? 3, তো তার একটা কম হবে 2, তো 2 কাটা, তাহলে 1, তাহলে এটা নর্মালিটি হবে তোমার 1। ব্যাপারটা বুঝছো? তাহলে এভাবে আমাদেরকে ম্যাথগুলো করতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে ঘনমাত্রার বিভিন্ন এককের রূপান্তর। আমাদের সামনের দিকে যে দ্রাব্যতার ম্যাথগুলো করবো সেখানে ঘনমাত্রার অনেক কিছু ম্যাথ থাকবে। সেখানে যে ঘনমাত্রার যে এককগুলোকে যেভাবে বিভিন্ন একক মানগুলোকে বিভিন্ন এককে ডাইভার্ট করতে হয় সেটা আমরা এখান থেকে জানবো। আশা করি বুঝতে পারবো। একটু খেয়াল করো, দেখো ঘনমাত্রার বিভিন্ন একক থাকে, মোলার, মোল পার লিটার, গ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে, ppm, ppv, ppt, এই ধরনের এককে কিন্তু রূপান্তর করতে বলবে তোমাদেরকে। তো কীভাবে রূপান্তর করবো একটু দেখি। প্রথমে দেখো 1 মোলার সমান 1 মোল পার লিটার, মানে ধরো তোমাকে বললো 2 মোল NaOH সমান কত মোল পার লিটার, তাহলে 2 মোল NaOH সমান 2 মোল পার লিটার, ঠিক আছে, যেমন আছে স্যার 1, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে 1 মোল পার লিটারকে বা 2 মোল পার লিটারকে গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। ধরো তোমাকে বললো 2 মোল পার লিটার NaOH-কে তোমাকে গ্রাম পার লিটার এককে প্রকাশ করো, তখন কী করবা? আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। মানে আমার 2 মোল পার লিটার NaOH-কে 2 ইন্টু এর আণবিক ভর কত? 40, তাহলে 80 গ্রাম পার লিটার। ব্যাপারটা বুঝছো? এখন তোমার যে প্রশ্ন দেওয়া থাকে 2 গ্রাম পার লিটার NaOH-কে মোল পার লিটারে প্রকাশ করো, মোল পার লিটারে প্রকাশ করো, তাহলে আমরা কীভাবে করবো? গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার নিতে হলে আণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। ধরো
2/40, যা আসবে তা মোল পার লিটার এককে। ব্যাপারটা ক্লিয়ার? এভাবে বিভিন্ন এককে কনভার্ট করতে হয়। মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটার কীভাবে নেব? মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটার নিতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে দেখো তোমাকে দিল 2 মোলার, সেম আমি একটু কোয়েশ্চেন দিই, NaOH ইকুয়াল টু কত মিলিগ্রাম পার লিটার। তা আমরা কী করব? আমরা জানি 1 মোলার সমান সমান m, এখানে m দ্বারা কি বোঝায়? আণবিক ভর NaOH এর। তাহলে এটা কত মিলিগ্রাম পার লিটার হবে? 2 ইন্টু m, আণবিক ভর কত? 40 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার, মানে যেটা যত মোলার দেওয়া থাকবে তত ইন্টু আণবিক ভর ইন্টু 10³ মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে? এরকম আরেকটা সূত্র হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার সমান সমান 1 ppm। ধরো এখানে তোমার আসছে সামথিং, ধরো 80,000, ঠিক আছে? এই 80,000 মিলিগ্রাম পার লিটার, 80,000 মিলিগ্রাম পার লিটার সমান সমান 80,000 ppm। ppm মানে পার্টস পার মিলিয়ন। তাহলে মিলিগ্রাম পার লিটার যা, ppm তা 1 মিলিগ্রাম পার লিটার সমান সমান 1 ppm। ঠিক আছে? এখন দেখো তোমাকে যদি বলে, আমি আরেকটা কোয়েশ্চেন দিই একটু, সেটা আরেকটা কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। তোমাকে যদি বলে 2 মোলার NaOH ইকুয়াল টু কত ppm, কত ppm বা কত ppb। ppb মানে হচ্ছে পার্টস পার বিলিয়ন, আর ppt হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। ঠিক আছে? তা দেখো আমি কীভাবে করব, সেটা হচ্ছে 2 ইন্টু আণবিক ভর 40 ইন্টু ppm বললে 10³ ঠিক আছে? আর যদি ppb বলে 2 ইন্টু 40 ইন্টু 10⁶, আর যদি ppt বলে 2 ইন্টু 40 ইন্টু 10⁹। এটা ppm, এটা ppb, এটা হচ্ছে ppt। ব্যাপারটা বুঝলে বিভিন্ন এককে এভাবে রূপান্তরটা করতে হয়। ক্লিয়ার? আশা করি তোমরা এককের রূপান্তরগুলো বুঝলে, বিভিন্ন অঙ্কে এগুলো খুব কাজে লাগবে। এবার আসো, এগুলো একটু পজ করে নোট করে রেখেও, আর এক্সাম্পলগুলো পারলে লিখতে পারো, আর মনে থাকলে তো ভালো। ক্লিয়ার? এবার আসো দ্রাব্যতা। দ্রাব্যতার কিছু একক বিহীন আছে আর কিছু এককযুক্ত দ্রাব্যতা আছে। কীভাবে এককবিহীন এবং এককযুক্ত দ্রাব্যতাগুলো বের করতে হয় সেগুলো আমরা দেখব। দ্রাব্যতা কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে দ্রবের যত গ্রাম প্রয়োজন হয় তাকে দ্রাব্যতা বলে। ধরো তুমি একটা চিনির শরবত বানাচ্ছ, তোমার পানি আছে 100 গ্রাম। এখন 100 গ্রাম চিনি মানে যে চিনির শরবতটা বানাতে যে 100 গ্রাম পানিটা নিলা, সেই 100 গ্রাম পানিটাতে মানে ডেলিশিয়াস একটা ট্যাঙ্ক বানাতে গেলে তোমার 100 গ্রাম চিনি দরকার। তো 100 গ্রাম পানির মধ্যে সম্পৃক্ত করার জন্য, মানে পারফেক্ট মিশ্রণ করার জন্য 100 গ্রাম চিনি দরকার। এই নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে, ঠিক আছে, যতটুকু চিনি লাগবে বা যতটুকু দ্রব লাগবে, তখন তাকে বলা হচ্ছে কি? দ্রাব্যতা। মানে ব্যাপারটা আমি একটু করি। এটা পড়ার আগে তোমাকে 3টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আরটা হচ্ছে অতিপিক্ত দ্রবণ। অতিপিক্ত দ্রবণ হচ্ছে কি? এখন দেখো সম্পৃক্ত মানে কি? দ্রব ও দ্রাবক সমান। ঠিক আছে? ধরো আমি 3টা পাত্র নিলাম, আমি ট্যাঙ্ক বানাবো। ঠিক আছে? এই ট্যাঙ্ক বানানোর জন্য তুমি 3টা পাত্র নিলাম। প্রথমটাতে আছে এখানে 150 গ্রাম পানি, এটা তো 150 গ্রাম পানি, এটা তো 150 গ্রাম পানি। ঠিক আছে? এখন দেখো, এখন আমি এখানে দ্রব দেবো। দ্রব হিসেবে কি দেবো? চিনি। এখানে আমি 150 গ্রাম দিলাম চিনি, এখানে দিলাম আমি 200 গ্রাম চিনি, এখানে আমি দিলাম 100 গ্রাম চিনি।
ঠিক আছে। এখন কোনটা কোন ধরনের দ্রবণ, কোনটা সম্পৃক্ত, কোনটা অতিপৃক্ত, কোনটা অসম্পৃক্ত দ্রবণ। দেখো একটা চিনি শরবতটা আমি কিছুক্ষণ আগে বললাম পারফেক্ট ডেলিশিয়াস, তোমার একদম মানে কি পারফেক্ট একটা মিক্সচার বলো না, মানে যেটা মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে বলে, মানে চিনি এই ট্যাঙ্কটা খুব ভালো হয়েছে, একদম চিনি এবং পানি বরাবর পারফেক্ট। ধরো 150 গ্রাম পানির মধ্যে 150 গ্রাম চিনি দিলে সেটা একদম পারফেক্ট হবে। তো দেখো 150 গ্রাম পানি 150 গ্রাম চিনি, তাহলে যখন পারফেক্ট মিশ্রণ তৈরি হচ্ছে না, এই পারফেক্ট মিশ্রণটা হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে দ্রব দ্রাবক যখন সমান, এই 150 গ্রাম এই 150 গ্রাম যখন সমান হলো, ঠিক আছে, তখন সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এবার আসো অসম্পৃক্ত কোনটা হবে, দ্রাবক বেশি দ্রব কম। দ্রাবক বেশি দ্রব কম হলে সেটা হচ্ছে অসম্পৃক্ত। দেখো দ্রাবক এখানে কত 150 গ্রাম আর দ্রব হচ্ছে 100 গ্রাম। তো চিনিটা দেখবে একটু পানি পানি লাগবে, মানে কি শরবতটা তখন তোমার খেতে ইচ্ছে করবে না, তখন এই 150 পানিটা একটু বেশি থাকবে, দ্রবটা একটু কম থাকবে, তখন ওটা পুরোপুরি পারফেক্ট মিক্সচার মানে একটা মিশ্রিত হবে না, তখন সেটা তোমার চিনির পরিমাণটা কম লাগবে, সেটা হচ্ছে অসম্পৃক্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত। আর অতিপৃক্ত কোনটা, ধরো তোমার 150 গ্রাম পানি নিলা, তুমি চিনি দিয়ে দিলা বেশি, ঠিক আছে, চিনি কি বেশি পরিমাণ দিয়ে দিলা, তা চিনিটা পাত্রের নিচে কিন্তু অদক্ষেপ হিসেবে পড়ে থাকবে। তোমরা ট্যাঙ্ক বানানোর সময় যদি চিনি বেশি দিয়ে ফেলো, কিছুক্ষণ নাড়ানোর পর দেখবা চিনিটা গলে না, পাত্রের নিচে কিন্তু পড়ে থাকে অনেক অংশ। ঠিক আছে, তখন দ্রাবক কম দ্রব বেশি হলে, দ্রাবক কম দ্রব বেশি হলে তখন সেটা হচ্ছে অতিপৃক্ত। অতিপৃক্ত দ্রবণ, তাহলে বুঝছো এগুলা। তাহলে এখন নির্দিষ্ট তাপমাত্রা 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে দ্রবের যত গ্রাম প্রয়োজন হয়, মানে এই 150 গ্রাম বা 100 গ্রামকে সম্পৃক্ত করতে যতটুকু দ্রবের প্রয়োজন হবে, তখন তাকে কি বলা হয়, দ্রাব্যতা। তো এখন আমরা একটা দেখি এককবিহীন দ্রাব্যতা, মানে কোনো একক থাকবে না। ধরি দ্রব সমান সমান এম গ্রাম, ছোট হাতের এম, দ্রবকে ছোট হাতের এম দ্বারা আমি চিহ্নিত করলাম, আর দ্রবণ সমান সমান বড় হাতের এম গ্রাম। তাহলে দ্রবণ সমান সমান আমরা সূত্র কি জানি, দ্রব প্লাস দ্রাবক। তো এখন দ্রাবক সমান সমান দ্রবণ বিয়োগ দ্রব, মানে বড় হাতের এম বিয়োগ ছোট হাতের এম। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা দ্রাবকের মান। এটা পুরোটা কিসের মান, দ্রাবকের মান। এখন তোমরা একটু খেয়াল করো, এত গ্রাম দ্রাবকে দ্রব আছে কতটুক, এম গ্রাম না, মানে এত গ্রাম দ্রাবক আমি দ্রাবক পেলাম, ধরো এখানে 100 পেলাম, বা আমি ধরো পেলাম 90, এটা মনে মনে ধরলাম আর কি, মানে 90 গ্রাম দ্রাবকে দ্রব আছে, এটা ধরলাম আমি 10। ঠিক আছে, তো 90 গ্রাম দ্রাবকে দ্রব আছে 10 গ্রাম, তাহলে আমি এটাকে এভাবে সাজিয়ে লিখলাম, এম মাইনাস এম গ্রাম দ্রাবকে দ্রব আছে, এই দ্রবর মান কত ছিল, এম, ছোট হাতের এম গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে এম ডিভাইড বাই বড় হাতের এম বিয়োগ ছোট হাতের এম। ঠিক আছে, আর 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে, সবসময় 100 গ্রামের মধ্যে কাউন্ট করতে হবে, 100 ইন্টু এম ডিভাইড বাই এম মাইনাস এম। তাহলে দ্রাব্যতার সূত্র হচ্ছে এটা, এস ইকুয়াল টু 100 এম ডিভাইড বাই এম মাইনাস এম, মানে দ্রবর ভর ডিভাইড বাই দ্রাবকের ভর ইন্টু 100। ক্লিয়ার? তাহলে একটা ম্যাথ করি আমরা, দেখি ম্যাথটা এই সূত্র দিয়ে যায় কিনা। আর এখানে কোনো কিন্তু একক থাকবে না, কেন, এদিকেও গ্রাম এখানেও গ্রাম, তো গ্রাম গ্রাম কাটা গেলে এখানে আর কোনো একক নেই, সেই জন্য এটা হচ্ছে এককবিহীন। ঠিক আছে, এখন তোমাকে একটা কোয়েশ্চেন বলে, 100 গ্রাম H2 এর সাথে 100 গ্রাম H2 এর সাথে 36 গ্রাম NaCl মেশানো হলে NaCl মেশানো হলে দ্রাব্যতা কত হবে। তাহলে আমার এখানে কী কী দেওয়া আছে, 100 গ্রাম পানির সাথে, ঠিক আছে, এটা পানি, পানি জিনিসটা কি H2O, যেটা এখানে দ্রাবক। তো দ্রাবক মানে কি, আমরা জানি এম মাইনাস এম, এম মাইনাস এম পুরোটার মান কত দেওয়া আছে, 100। আর এটা কিসের মান, NaCl হচ্ছে কি, এখানে NaCl হচ্ছে দ্রব হিসাবে কাজ করে, মানে ছোট হাতের এম, সেটা দেওয়া আছে কত, 36। আমাকে অ্যাসটা বের করতে হবে, তাহলে অ্যাস ইকুয়াল টু 100 ইন্টু এম, এম মাইনাস এম, তাহলে 100 ইন্টু 36 ডিভাইড বাই 100,
ঠিক আছে, তাহলে আনসার আসবে কত? এটাও যেহেতু গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, শুধু 36, দ্রাব্যতা 36, এখানে কোনো একক হবে না। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এককবিহীন। এবার আসো আমরা একটু কি করব, যেটা গ্রাম পার লিটার এককে রূপান্তর। এটা হচ্ছে তোমরা একটু নোট করে নাও। ঠিক আছে, তা আমি সংখ্যাটা একটু লিখে এই পাঁচটা মুছে। দ্রাব্যতা এখন একক বিহীন পড়ছে, এখন আমরা পড়বো গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার এককে। তাহলে এটা সংখ্যাটা কি হবে? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে, যত গ্রাম দ্রবীভূত থাকে, তখন সেটাই হবে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা। গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা। ঠিক আছে, এর আগেরটাতে কিন্তু দুইটাই গ্রামই ছিল, একক বিহীনের ক্ষেত্রে দুইটাই কিন্তু গ্রাম ছিল। ঠিক আছে, 100 গ্রাম দ্রবণে বা 100 গ্রাম, যেটা ছিল 100 গ্রাম দ্রবণে যত গ্রাম, কিন্তু এটা লিটার দ্রবণে। ঠিক আছে, লিটার দ্রবণের ক্ষেত্রে এখন কী করবো, ধরো আমি একটা কোয়েশ্চেন বলি, তাহলে কী হবে, পানির সাথে 72 গ্রাম NaCl মিশানো হলে দুই লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। তাহলে দ্রাব্যতা মানে অ্যাস দ্বারা প্রকাশ করা হয়। তো অ্যাস কত আমরা জানি, অ্যাস ইকুয়াল টু 100 m m-m। তো এখানে দ্রাবক কত? ঠিক আছে, এখানে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেখানে। আচ্ছা, আমরা একটু এটাকে ইয়া করি 100 ml। আচ্ছা, একটু দাঁড়াও, এটা একটু সাজিয়ে লিখি। 2 লিটার দ্রবণে দ্রবের পরিমাণ 72 গ্রাম। তাহলে 1 লিটার দ্রবণে দ্রবের পরিমাণ 72/2, এদিকে হচ্ছে গ্রাম, এটা হচ্ছে লিটার। তার কত হবে? 36 গ্রাম পার লিটার। ঠিক আছে, এখন দেখো এই মানটা আমরা একটু খেয়াল করি। এই মানটা হচ্ছে কি তোমার এখানে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা। পানির সাথে 72 গ্রাম NaCl, এই 72 গ্রাম NaCl হচ্ছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে দ্রবের মান। আর পানি এই 2 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়েছে। তাই 2 লিটার দ্রবণে, 2 লিটার যেহেতু সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়েছে, 2 লিটার দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণ হচ্ছে 72 গ্রাম। তাহলে 1 লিটার দ্রবণ হচ্ছে কত? 72/2, তাহলে 36, উপরে গ্রাম নিচে লিটার, তাহলে লিটারটা উপরে উঠলে গ্রাম পার লিটার। ব্যাপারটা ক্লিয়ার? এবার আসো মোল পার লিটার এককে রূপান্তর। আমি একটু এখানে লিখি, দ্রাব্যতা মোল পার লিটার হচ্ছে কি, তোমরা নিজেরা বুঝতে পারবে এখন, দ্রাব্যতা মোল পার লিটার। ওই নির্দিষ্ট তাপমাত্রায় সেম সংজ্ঞা, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোল পার লিটার এককে দ্রাব্যতা বলে। আমি একটু প্রশ্নটা একটু লিখে নিই। প্রশ্নটা হচ্ছে কি, তোমার পানির সাথে 36 মল NaCl মিশিয়ে
পানির সাথে 36 মোল NaCl মিশানো হলে 2 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়। সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়। এবং দ্রাব্যতা কত? তাহলে দেখো 2 লিটার দ্রবণে দ্রবের পরিমাণ 36 মোল। তাহলে 1 লিটার দ্রবণে দ্রবের পরিমাণ 36/2। তাহলে এটা উপরে হচ্ছে মোল, নিচেরটা হচ্ছে লিটার। তাহলে কত? এখানে তোমার 18 উপরে মোল পার লিটার। তা দেখলে আমরা গ্রাম পার লিটারে প্রকাশ করলাম, এখন মোল পার লিটারে প্রকাশ করছে, আর প্রথমটা কোনো একক ছাড়া। তাহলে যদি তোমার লিটার এবং গ্রাম থাকে তাহলে মনে রাখবা লিটার এবং গ্রাম দেওয়া থাকলে, এই গ্রাম এবং লিটার দেওয়া থাকলে তখন একক হবে গ্রাম পার লিটার। যদি লিটার এবং মোল পার এককে দেওয়া থাকে, ঠিক আছে, মানে লিটার এবং মোল যদি দেওয়া থাকে, মানে মোল এবং লিটার দেওয়া থাকলে তখন হচ্ছে মোল পার লিটার। আর দুইটাই যদি গ্রামে থাকে তখন সেখানে কোনো একক হবে না। ব্যাপারটা বুঝছো? তাহলে এটা একটু তোমরা মনে রাখার জন্য টেকনিক লেখো, লিটার ও গ্রাম। তাহলে গ্রাম পার লিটার, লিটার ও মোল পার লিটার। আর যদি গ্রাম ও গ্রাম তাহলে একক নেই। ব্যাপারটা বুঝছেন? এভাবে তোমার দ্রাব্যতার বিভিন্ন এককে রূপান্তর হয়। এবার আসো, দ্রাব্যতা আর ঘনমাত্রার মধ্যে কিছু পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে কি, সম্পৃক্ত বললে সেটা দ্রাব্যতা, আর সম্পৃক্ত ছাড়া বাকি সবগুলো হচ্ছে তোমার হচ্ছে কি ঘনমাত্রা। যেমন একটু এক্সাম্পলটা তো দেখাই, এগুলো একটু নোট করে রাখিও। তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, দ্রাব্যতা এবং ঘনমাত্রার মধ্যে পার্থক্য কি। এখানে একটু খেয়াল করো, ধরো 3টা পাত্র আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম, এখানে ধরো আছে তোমার 100 গ্রাম পানি, এখানেও 100 গ্রাম, এখানেও 100 গ্রাম, আর এখানে দ্রব হচ্ছে ধরো 100 গ্রাম, এখানে দ্রব হচ্ছে 200 গ্রাম, এখানে দ্রব হচ্ছে তোমার 50 গ্রাম। ঠিক আছে? তো এটা হচ্ছে সম্পৃক্ত। যখন দ্রব আর দ্রাবক সমান হয় তখন সেটা সম্পৃক্ত, দ্রব কম হলে অসম্পৃক্ত, আর এটা হচ্ছে অতিপৃক্ত। আমরা ঘনমাত্রা কাকে বলে জানি? দ্রবের পরিমাণটা হচ্ছে ঘনমাত্রা কোনো একটা দ্রবণে। তাই দেখো এখানে 50, এখানে 100, এখানে 200। এই সম্পৃক্ত দ্রবণ যেটা 100 এবং 100, এখানে কিন্তু ঘনমাত্রা, এটাকে ঘনমাত্রা বলবো, এটাকে আমরা কি বলবো? দ্রাব্যতা বলবো। সকল সম্পৃক্ত দ্রবণকে দ্রাব্যতা বলা হয়। আর এগুলোকে তুমি দ্রাব্যতা বলবো না, এখানে হচ্ছে ঘনমাত্রা ব্যাপারটা কাজ করবে। আমি আবার বলি, যখন সম্পৃক্ত হবে তখন তুমি দ্রাব্যতা বলতে পারবা। সম্পৃক্ত দ্রবণ বললে তখন সেটাকে বলতে পারবো আমরা দ্রাব্যতা, আর বাকি সব ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ঘনমাত্রা। মানে এটা হচ্ছে ঘনমাত্রা, মানে এখানে ঘনমাত্রা হচ্ছে 50, এখানেও ঘনমাত্রা 100, এখানে ঘনমাত্রা 200। এখানে দ্রাব্যতা নাই, এখানেও দ্রাব্যতা নাই, দ্রাব্যতা শুধু আছে এখানে, যেখানে সম্পৃক্ত দ্রবণ হয়। তাই দেখো সবগুলো কোয়েশ্চেনে কিন্তু সম্পৃক্ত দ্রবণ কথাটা লেখা ছিল। ব্যাপারটা বুঝছো? আশা করি তোমরা ক্লিয়ার হলা। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে একটু নক করে জানাবা, ঠিক আছে? একটু তাহলে একটা কাজ করো, তোমাদের এটা যে একটু বুঝতে প্রবলেম হয়, দ্রাব্যতা এবং ঘনমাত্রার মধ্যে পার্থক্যটা একটু লিখে রাখো। একটা হচ্ছে কি সম্পৃক্ত হোক অথবা অসম্পৃক্ত হোক, সব হলো ঘনমাত্রা। সম্পৃক্ত হোক বা অসম্পৃক্ত হোক সবগুলো কিন্তু ঘনমাত্রা, এখানে সবগুলো ঘনমাত্রা ঘনমাত্রা ঘনমাত্রা। আর শুধু সম্পৃক্ত হলে সেটি হবে দ্রাব্যতা। এটা হচ্ছে দ্রাব্যতা এবং ঘনমাত্রার মধ্যে পার্থক্য।
সব কিছু কিন্তু ঘনমাত্রা, কিন্তু এখানে দ্রাব্যতা হচ্ছে শুধু এটা, যেখানে দ্রব্য দ্রাবক সমান থাকে। ক্লিয়ার? আমরা দ্রাব্যতার বিভিন্ন এককের সম্পর্কে আইডিয়া নিয়েছি, এখন একটু দেখব দ্রাব্যতার নির্ভরশীলতা। দ্রাব্যতা কী কী জিনিসের উপর নির্ভর করে, কিসের উপর দ্রাব্যতা চেঞ্জ হবে, মানে কি যেমন বিভিন্ন দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা, তারপর থেকে চাপের প্রভাব, এগুলো দ্রাব্যতাকে হ্রাস বা বৃদ্ধি করতে পারে। তা আমরা একটু দেখি দ্রাব্যতার নির্ভরশীলতার মধ্যে প্রথমটা হচ্ছে কি দ্রব্যের প্রকৃতি। দ্রব্যের প্রকৃতির উপর তোমার দ্রাব্যতাটাকে নির্ভরশীল। কেমন? ধরো NaCl, NaCl এর সাথে পানি যুক্ত হলে Na+Cl- উৎপন্ন হয়। আবার AgCl, সিলভার ক্লোরাইড, এটার সাথে পানি যুক্ত হলে Ag+Cl- উৎপন্ন হয়। এখন NaCl হচ্ছে অতিমাত্রায় দ্রবণীয় দ্রবণ, মানে এটা খুব তাড়াতাড়ি তোমার কি হয়ে যাবে, দ্রবীভূত হতে পারে। কিন্তু AgCl একটু স্বল্প মাত্রায়, মানে দ্রবীভূত হবে ঠিকই, কিন্তু একটু আস্তে আস্তে দ্রবীভূত হয়। ঠিক আছে? তারা দ্রব্যের প্রকৃতি, মানে এটার থেকে এটার ভরটা বেশি, এই দ্রব্যের প্রকৃতির উপর ডিপেন্ড করে কিন্তু দ্রাব্যতাটা কি তোমার নির্ভর করে থাকে। দ্রব্যের প্রকৃতির পরিবর্তন ঘটলে দ্রাব্যতার পরিবর্তিত হয়। এই NaCl এক ধরনের প্রকৃতি, সিলভার ক্লোরাইডের প্রকৃতি আরেক ধরনের, এটার উপর দ্রাব্যতাটা নির্ভর করে। ঠিক আছে? এরপর আসে দ্রাবকের প্রকৃতি। সেম, যেমন NaCl এর সাথে যদি পানি যুক্ত হয় তাহলে Na+Cl- আয়ন উৎপন্ন হয়। ঠিক তেমনি NaCl এর সাথে যদি কোনো জৈব যৌগ বা অ্যালকেন, হেক্সেন, কিছুক্ষণ আগে আমরা দেখালাম, জৈব যৌগ যখন যুক্ত হবে তখন এই NaClটা আর আয়ন হবে না, এটা সলিড আকারে থাকবে, যেমন থাকবে তেমন থেকে যাবে, মানে কোনো দ্রবীভূত হবে না। মানে হেক্সেনের মধ্যে তুমি NaCl দিলে বা NaCl এর মধ্যে তুমি হেক্সেন দিও, ওটা যেমন আছে তেমন থেকে যাবে। অর্থাৎ দ্রাবকের প্রকৃতির উপরেই কিন্তু তোমার কি, মানে কি দ্রাব্যতাটা নির্ভর করে থাকে। এরপর আসো তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা কমলে দ্রাব্যতা কমে। ঠিক আছে? যেমন একটু এক্সাম্পল দেখাই। ধরো একটা পাত্রে, ঠিক আছে, কোনো দ্রব্য আছে এভাবে, ঠিক আছে, দ্রব্যগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তুমি যখন এখানে উপর তাপ প্রয়োগ করবা, তাপ প্রয়োগের ফলে কি হয়, ঘেঁষীয় যে দ্রব্যর যে অণুগুলো থাকে সেগুলো ছোটাছুটি শুরু করে এবং একটা থেকে একটা দূরে মানে অনেক দূরবর্তী স্থানে চলে যায়, মানে তাদের মধ্যে দূরত্ব কমে যায়, আকর্ষণটা কমে যায়, শক্তিটাও কমে যায়। তখন তাদের মধ্যে একটা মধ্যবর্তী স্থানে একটা ফাঁকা অংশ সৃষ্টি হয়। যেমন ফাঁকা বলতে কি, তখন একটু দূরে সরে যায় তাপ প্রয়োগের ফলে। এর ফলে কি হয়, সেখানে আবার নতুন একটা দ্রব্য এসে যুক্ত হয়। এই খালি স্থানে, ফ্রি স্পেসে কি হয়, আর একটা নতুন দ্রব্য এসে, মানে ওই দ্রব্যটা এসে, মানে যেটা খালি হয়ে যাচ্ছে আবার দ্রব্যটা আসে সেখানে আসে পূর্ণ হয়ে যায়, ফিল আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা যখন বাড়বে দ্রাব্যতাটা কিন্তু সাথে সাথে বাড়ে, কেন ফ্রি স্পেস তৈরি হয়, ফ্রি স্পেসের মধ্যে আবার দ্রব্য এসে যুক্ত হয়, তখন দ্রাব্যতাটা কি আবার বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে? আবার যদি তাপমাত্রা হ্রাস করো তখন দ্রাব্যতাটা কী হয়ে যাবে, আস্তে আস্তে হ্রাস পেয়ে যাবে। তার মেন হচ্ছে ফ্রি স্পেসের উপর, ফ্রি স্পেস যত হবে নতুন দ্রব্য এসে ওই ফ্রি স্পেসে বসবে এবং সেখানে কি দ্রাব্যতাটা বৃদ্ধি করে থাকে। এখন দেখো তাপমাত্রার উপর হচ্ছে তাপহারী, তাপ উৎপাদী। তাপহার হচ্ছে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এই ধরনের কিছু লবণ হলো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, মানে এগুলোর ক্ষেত্রে কী হবে, তুমি তাপমাত্রা বাড়ালে এতে দ্রাব্যতাটাও কিন্তু বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা বাড়ালে কারো ক্ষেত্রে দ্রাব্যতাটা হ্রাস পায়। সেটা হচ্ছে এই ধরনের লবণগুলো হচ্ছে Na2SO4। ঠিক আছে? এই ধরনের লবণগুলো তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতাটাও কী হবে, হ্রাস পাবে। যেমন একটু এক্সাম্পল দেখায়, ক্যালাস পানিযুক্ত দ্রবণ। এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায় সময় আসে MCQতে। গ্লোবাল লবণ কাকে বলে? Na2SO4 ইন্টু 10:2। ঠিক আছে? সোডিয়াম সালফেটের 10 অণু পানিকে গ্লোবাল লবণ বলা হয়। খুব ইম্পর্টেন্ট। এখন দেখো এক্ষেত্রে দ্রাব্যতাটা কীভাবে হ্রাস বা বৃদ্ধি পায় দেখো। তাপমাত্রা যেতে যেতে একটা পর্যায়ে যখন তাপমাত্রা এই Na2SO4 10:2 এটা তাপমাত্রা যখন এক পর্যায়ে গিয়ে 32.4 ডিগ্রিতে পৌঁছাবে, ঠিক আছে, তখন আর দ্রাব্যতা আর বৃদ্ধি পায় না। এই পর্যায়ে গিয়ে এতটুকু কিন্তু দ্রাব্যতা হয়, এরপর আর দ্রাব্যতা বাড়ে না। এখন যদি তাপমাত্রা যদি আরও বাড়ে, ধরো 32.5 ডিগ্রিতে যদি যায়, তখন আর উপরে উঠে না। তখন কী হয়, আস্তে আস্তে তাপমাত্রা যত বাড়তে থাকবে 32.5, 33, 34, 30, 40, এরকম তাপমাত্রা যত বাড়তে থাকবে তত সেটা উপরে না ওঠে 32.4 পর্যন্ত গিয়ে এরপর আবার নিচে নামতে শুরু করে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে
এই গ্লোবাল লবণ প্রথম 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পৌঁছাবে। এতটুকু এই তাপমাত্রায় সর্বোচ্চ মানটা পাওয়া যাবে। এরপর পরবর্তী যদি এত ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা আরও বাড়ানো হয়, 32.4 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা আরও বাড়ালে দ্রাব্যতাটা আর না বেড়ে তখন সেটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। এটা লবণ হিসেবে থাকে। পরবর্তীতে নিচে যখন নামতে থাকে তখন Na2SO4 সোডিয়াম সালফেট আকারে তরলে পরিণত হয়। মানে আমি আরেকবার বলি, তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে দ্রাব্যতা, তখন সর্বোচ্চটা পাওয়া যাবে। এরপরে যত তাপমাত্রা বাড়াবে আর উপরের দিকে উঠবে না, দ্রাব্যতা আর বাড়বে না, এই 32.4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। এরপর তাপমাত্রাটা বাড়তে থাকলে সেটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। প্রথমে লবণ আকারে দ্রাব্যতাটা বাড়ে, যখন নেমে যায় মানটা যখন নিচে নামতে থাকে তাপমাত্রা বাড়ানোর ফলে, তখন সেটা সোডিয়াম সালফেটের তরলে পরিণত হয়। ব্যাপারটা বুঝছো? এরপর আসো চাপের প্রভাব। চাপের প্রভাবের ক্ষেত্রে এটা তোমার হ্যাসের সূত্র হিসাবে, হ্যাসের না, মানে এটা আমি বলি হেনরি সূত্র। হেনরি একটা সূত্র আবিষ্কার করেন, সেটা হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায়, মানে তাপমাত্রা তোমার ফিক্সড তাপমাত্রা, কোনো এখানে প্যারা নেই, কোনো নির্দিষ্ট আয়তনের এবং তাপমাত্রা এবং আয়তন ফিক্সড। কোনো তরল পদার্থের গ্যাসীয় দ্রবণের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক, মানে দ্রাব্যতা হবে কি চাপের সমানুপাতিক। কোনো একটা গ্যাসীয় দ্রবণের উপর যে চাপটা প্রয়োগ করবা বা গ্যাসীয় দ্রবণে যে দ্রাব্যতা থাকবে সেটা হচ্ছে চাপের সমানুপাতিক। অর্থাৎ দ্রাব্যতা বাড়লে চাপও বাড়বে। এস সমানুপাতিক পি, এস সমান সমান কে এইচ পি। এখানে কে এইচ একটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে হেনরি ধ্রুবক হিসেবে আমরা বলতে পারি। তাহলে কে সমান সমান এস বাই পি। এস হচ্ছে মোলার, পি মানে এটিএম, তাহলে একক হবে মোল পার এটিএম। ঠিক আছে, তোমার প্রশ্নগুলো আসতে পারেন। তোমার একটা দ্রবণের দ্রাব্যতা ধরো দিল তোমার 10 মোলার এবং চাপ হচ্ছে ধরো তোমার 2 অ্যাটমসফিয়ার, তাহলে হেনরি ধ্রুবকের মান কত হবে? কে এইচ সমান সমান তোমার কত হবে আনসার 10/2, তাহলে 5 মোল পার এটিএম। এরকম ধরনের ম্যাথগুলো আসতে পারে। বুঝে গেছে? এটা হচ্ছে দ্রাব্যতার নির্ভরশীলতা, কোন কোন টপিক্সের উপর কোন কোন মানে কি কি জিনিসের উপর তোমার দ্রাব্যতাটা নির্ভর করে, সেটা হচ্ছে এই টপিক্সগুলো। আমরা দ্রাব্যতা নির্ণয়ের কিছু ম্যাথ দেখি। যে ম্যাথ টাইপ 1 দেখি কি বললাম। 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম NaCl প্রয়োজন হবে যদি দ্রাব্যতা সমান সমান 25 হয়? মানে তোমার দ্রাব্যতা দেওয়া আছে 25, দ্রাব্যতা 25, সম্পৃক্ত দ্রবণ এটা হচ্ছে M, 700 দেওয়া আছে, তোমাকে ছোট হাতের এমটা নির্ণয় করতে হবে। দ্রবণ দেওয়া হলো 700 গ্রাম, দ্রাব্যতা 25, M নির্ণয় করব। এটা অনেকে কিন্তু কি করে জানো, অনেকটা এই জিনিস সম্পৃক্ত দ্রবণ অনেকে কী করে 700 গ্রাম যেটা সেটা কি করে এই 700 বিয়োগ যেটা আছে সেটা নির্ণয় করে ফেলে। মানে 700 গ্রামটা পুরোটা M-Mটা ধরে, M-M পুরোটা ধরবা। সেটা হচ্ছে পানির ক্ষেত্রে যখন পানি বলবে, দ্রাবক বলবে, দ্রাবক বললে M-M, আর শুধু দ্রবণ বললে M। তো দেখো এখানে দ্রবণ এগুলো দেওয়া আছে। আমরা জানি কি S = 100 M ডিভাইড বাই M-M, 100 M ডিভাইড বাই M-M। তাহলে এখানে S এর মান দেওয়া আছে 25 আর তোমার 100 M বসালাম। এই M এর মান দেওয়া আছে কত তোমার 700, আর এখানে M তাতে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ করলে 700 × 25 বিয়োগ 25 M, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর = 100 M। তাহলে আমার কত আসবে এই 17,500, এর দুইটা গুণ করলে আর 25 Mটাকে এর পাশে নিয়ে গেলে 125। তাহলে M সমান সমান কী হবে 17,500 ভাগ 125, একটু উপরের গ্রাম, তাই এটা আনসার কি হচ্ছে, এটাকে এটা ভাগ করলে 140 গ্রাম। তাহলে M এর মান হচ্ছে যে 140 গ্রাম। ক্লিয়ার? সেমভাবে একটু খেয়াল করো, এখানে গ্রাম ছিল, এখানে কিন্তু মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ। তো গ্রাম থাকলে আমরা কিন্তু ডাইরেক্ট সহজে কিন্তু এটা করে ফেলতে পারতাম। কেন আমরা জানি সব গ্রাম পার লিটার বা গ্রাম পার মোল এককের দ্রবণ। যখন মিলিলিটার থাকবে তখন আর আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে, তখন তোমাকে প্রথমে M এর মানটা বের করতে হবে, দ্রবণের মান, সম্পৃক্ত দ্রবণ যেটা এই M মানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, সেটাকে গ্রাম এককে প্রকাশ করতে হবে। সবসময় মনে রাখবা সম্পৃক্ত দ্রবণকে সেটাকে সবসময় গ্রাম এককে নিয়ে যেতে হবে। তো মিলিলিটার থেকে গ্রাম এককে নেওয়ার জন্য আমরা এই জিনিসটা মাথায় রাখবো।
আপেক্ষিক গুরুত্ব সমান সমান ঘনত্ব, ঠিক আছে, মানে ঘনত্ব যা আপেক্ষিক গুরুত্ব তা, এটা মাথায় রাখবা। মানে আপেক্ষিক গুরুত্বকে ঘনত্ব হিসাবেও জানা যায়। তা আমরা ঘনত্ব সূত্র কি, রো ইকুয়াল টু এম বাই বি, ঠিক আছে। তাহলে এম সমান সমান আমাকে এম এর মানটা বের করতে হবে, দ্রবণের ভরটা, এটা মিলিলিটার আছে গ্রামের জন্য। তাহলে এম সমান সমান রো বি, তাহলে এম সমান সমান রোর মান হচ্ছে 1.2 গ্রাম পার মিলিলিটার। প্রশ্নে কিন্তু মাঝে মাঝে 1.25 একক কোনো দেওয়া থাকে না, কিন্তু তোমাদেরকে মনে রাখবা আপেক্ষিক গুরুত্ব একক হচ্ছে গ্রাম পার মিলিলিটার। এটা দেওয়া না থাকলেও তোমরা গ্রাম পার মিলিলিটার এককে করবো। তাহলে 1.25 গ্রাম পার মিলিলিটার ইন্টু 700 মিলিলিটার। কেন, বি এর মান দেওয়া আছে 700 মিলিলিটার, আয়তন দেওয়া আছে এটা, ঠিক আছে। আর এটা তো রোর মানটা, এটা আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব সেম, তো রোর মান এটা আপেক্ষিক গুরুত্ব মান দেওয়া আছে। তো এটা গুণ করলে 875, আর মিলিলিটার মিলিলিটার কাটা যাবে, তা থাকবে শুধু গ্রাম। তাহলে দ্রবণের হচ্ছে এত গ্রাম। এটা কীভাবে কাটবে, গ্রাম পার মিলিলিটার ইন্টু মিলিলিটার। তাহলে মিলিলিটার মিলিলিটার কাটা যায়, তাহলে গ্রামটা থেকে যায়। তো এম এর মানটা বের করলাম। তো আমরা জানি এস ইকুয়াল টু 100 এম ডিভাইড বাই এম মাইনাস এম। এখান থেকে এম এর মানটা বের করবো, আমাদেরকে কত গ্রাম বের করতে বসে, মানে কত গ্রাম লবণ দ্রব, NaCl মানে তো দ্রব, ঠিক না। এই দ্রবর মানটা মানে ছোটো হাতের এম, আমি কিছুক্ষণ আগে ক্লাসে বললাম, এই এমটা বের করবো। তাহলে এখন কোনাকুনি গুণ করলে 875 ইন্টু 25 আর -25 এম আর ইকুয়াল টু 100 এম। তাহলে 125 এম, আর এদিকে হচ্ছে 21875। তাহলে এম সমান সমান, এটা এখানে গ্রাম একক আছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে 175 গ্রাম এম এর মান, ঠিক আছে, বুঝে গেছে। এইভাবে কিন্তু দ্রাব্যতার ম্যাথগুলো আসে। এবার আসো আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় উত্তপ্ত থেকে শীতল কিছু ম্যাথ পাবা, মানে এত ডিগ্রি 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে তোমার দ্রাব্যতাটা কী হয় বা কী পরিমাণ কেলাসিত হবে, কেলাসিতর ম্যাথগুলো একটু করবো আমরা। কোনো একটা লবণ কেলাসিত হবে কি হবে না, ঠিক আছে, বা কী পরিমাণ কেলাসিত হবে, সে ধরনের ম্যাথগুলো, এগুলোই কিন্তু বোর্ড কোয়েশ্চেনের সিতে মানে কি সিকিউতে এসে থাকে, গ এবং ঘতে এসে থাকে। এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু বেশি বেশি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা দেখো ম্যাথ টাইপ থ্রিটা দেখি। পানিতে NaCl এর দ্রাব্যতা 20 ডিগ্রি ও 50 ডিগ্রি সেলসিয়াসের যথাক্রমে 18 ও 170। লবণটির 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 থেকে 20 ডিগ্রি তাপমাত্রায় শীতল। তোমরা এই ধরনের শীতলের করতে দেখলে ম্যাথগুলো এই সিস্টেমে করবা, আশা করি পারবা, ঠিক আছে। তো এখন শীতল করলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে। এখন দেখো প্রথমে কি করবো আমরা, যেটা বেশি তাপমাত্রা সেটা আগে বের করব, যেটা কম তাপমাত্রা সেটা পরে। এটা একটা টেকনিক, ঠিক আছে। টেকনিকটা হচ্ছে কি, বেশি তাপমাত্রাটা আগে, কম তাপমাত্রাটা পরে। তো এখন এখানে 20 এবং 50 থেকে কোন তাপমাত্রাটা বেশি, 50 ডিগ্রি। তো প্রথম 50 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে S1 সমান সমান 100 এম ডিভাইড বাই এম মাইনাস এম, এটা তো আমরা জানি। এখানে এম দ্রবণের মান কত দেওয়া আছে, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, মানে এম এর মান দেওয়া আছে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য দ্রাব্যতা কত, 170। তাহলে আমি এখানে এমটা বের করব। তাহলে দেখো 170 এস দেওয়া আছে, 100 এম ডিভাইড বাই 250 বিয়োগ এম। তাহলে 170 ইন্টু 250 বিয়োগ 170 ইন্টু এম ইকুয়াল টু 100। তাহলে 42,500 ইকুয়াল টু 270 এম। তাহলে এম সমান সমান 157 গ্রাম পেলাম, 157 গ্রাম পেলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এখন দ্রাবকের পরিমাণটা বের করবো। এখানে সবসময় দ্রাবকের মানটা নির্ণয় করবো, মানে কীরকম, ওই এম থেকে এম এর মান, এটা হচ্ছে দ্রাবক, এম বিয়োগ ছোটো হাতের এম, ঠিক আছে। তাহলে এম বিয়োগ এম ইকুয়াল টু কত হবে, এম এর মান কত পেলাম আমরা, দেওয়া আছে 250, আর ছোটো হাতে এম এর মান পাইছি কত, 157। তা 250 বিয়োগ 157, তাহলে আমরা কত পাচ্ছি, এম মাইনাস এম 93, এম মাইনাস এম ইকুয়াল টু 93। তো এখন দেখো 50 ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা বের করলাম, আর সাথে এম মাইনাস এম এর মানটাও বের করলাম 93। সবসময় একই সিস্টেম, একই নিয়ম, অন্য কোনো ভিন্ন নিয়ম নেই, সবসময় কোনো আলাদা করে এম মাইনাস এম বের করবো। এখন 20 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে কীরকম, সেম S2 সমান সমান 100 এম ডিভাইড বাই এম মাইনাস এম। তাহলে এখানে S2 সেকেন্ডটা কত দেওয়া আছে, মানে কি 20 ডিগ্রির জন্য দেওয়া আছে 18, 20 ডিগ্রির জন্য 18। তারপর তোমার 100 এম ডিভাইড বাই এম মাইনাস এম, এই এম মাইনাস এম এর মানটা হচ্ছে কত, 93। এম মাইনাস এম এর মানটা 93 কীরকম, এখানে 93 যেটা বের করলাম এম, স্যার আপনি চাইলে এখানে 250 বিয়োগ তারপর এই এমটা তো দিতে পারতেন, কিন্তু না, এটা আমরা যেটা বের করছি এই এম মাইনাস এম আলাদা করে যেটা, সেটা হচ্ছে 93। তাহলে আমরা কী করবো, এটার সাথে এটা কোনাকুনি গুণ, 18 ইন্টু 93
ইকুয়াল টু 100m। তাহলে 18 ইন্টু 93 যা আছে এমটা থেকে এখান থেকে এখানে ভাগ করলে 16.74। তাহলে এখন এখানে এই এম এর মান পাইছি কত, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এম এর মান পাইছি কত 16.74, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এম এর মান পাইছি কত আমরা 157 গ্রাম। তাহলে ক্যালাসিটা হবে কত 50 থেকে 20 ডিগ্রি, মানে বলছে না 50 থেকে 20 ডিগ্রিতে শীতল, তা 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে শীতল করতে গেলে ক্যালাসিতের পরিমাণ হবে কত 157 বিয়োগ 16.74 বা 140.26 গ্রাম। বুঝতে পারছো? তাহলে প্রথম কাজ হচ্ছে 50 ডিগ্রির জন্য এম এর মান বের করবো, তারপর হচ্ছে দ্রাবকের মান এম মানে সেম ইকুয়াল টু কত 93, ওই 250 বিয়োগ 157 93, এরপর 20 ডিগ্রির জন্য বের করবো এম মানে সেমটা বসাবো ডাইরেক্ট 93, যে মানটা বের এসেছে সেটা কোনো কোনো গুণ করলে এম এর মান একটা পাবো। তাহলে 50 ডিগ্রির জন্য এম এর মান একটা, 20 ডিগ্রির জন্য হচ্ছে একটা, তাহলে ক্যালাসিতে হবে 50 বিয়োগ 20 ডিগ্রির এম এর মানটা, তাহলে 140.26 গ্রাম। তো তুমি এটা একটু ট্রাই করে দেখো, এটা একই ধরনের অঙ্ক, আশা করি এই অঙ্কটা তোমরা এই টাইপেরটা পারবা। প্রথমে তার এখানে কী কী দেওয়া আছে 25 ডিগ্রি এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রাব্যতা যথাক্রমে এত দ্রবণটি 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 35 থেকে 20 ডিগ্রি শীতল করলে কী পরিমাণ দ্রব্য ক্যালাসিত হবে। এটা একটু তোমরা ট্রাই করো, সাথে সাথে আমিও করছি, একটু দেখি নাও বললে। ঠিক আছে, একটু পজ করে নোট করে নিতে পারো। এই ধরনের ম্যাথগুলোই আসবে মানে এই দ্রাব্যতার নির্ণয়ের ক্ষেত্রে। একটু করি আমি, একটু ক্যালকুলেটরটা নিয়ে আসেন। আমরা প্রথমে এখানে বেশি কোনটা কম কোনটা, এটা 25 এটা 35, তা বেশি হচ্ছে 35 ডিগ্রির জন্য। 35 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি পারবো S1 সমান সমান 100m ডিভাইড বাই m মাইনাস m। তাহলে এখানে S1 কত দেওয়া আছে 35-এর জন্য হচ্ছে 60 ইন্টু 100m, আর এখানে m দ্রবণ কত সম্পৃক্ত, এখানে m এর মান দেওয়া আছে 100, S1 হচ্ছে যে 60, তাহলে 100 বিয়োগ m, তাহলে 60 ইন্টু 100 বিয়োগ তোমার 60m ইকুয়াল টু 100m। তাহলে সুতরাং 160m, সুতরাং m ইকুয়াল টু কত হবে 6000 বিয়োগ 160 গ্রাম। 6000কে 160 দিয়ে ভাগ করলে 6000 ভাগ 160 37.5। তা সুতরাং দ্রাবক সমান সমান কী হবে, দ্রাবক m মাইনাস m ইকুয়াল টু 100 বিয়োগ 37.5। তাহলে 100 থেকে 100 বিয়োগ 37.5, তাহলে 62.5। এটা হচ্ছে m মাইনাস m এর মান। এটা হচ্ছে কত ডিগ্রির জন্য 35 ডিগ্রির জন্য। এখন আমরা বের করব তোমার হচ্ছে কত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে S2 ইকুয়াল টু 100m m মাইনাস m। তাহলে এটা S2 কত, ঠিক আছে 25 ডিগ্রির জন্য হচ্ছে এটা S2 হচ্ছে তোমার 40। মানে তোমরা এটাই মনে রাখবো 25টা 40 35 60, এখানে S1 S2 না লিখলেও কিন্তু সমস্যা নেই। অনেকে বলে স্যার S1 S2 ধরলে তো 2 মানটা এটা হবে না, তুমি 25-এর জন্য 40 35-এর জন্য 60 সেটাকে S1 দিয়ে ধরতে পারো S2 দিয়ে ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 100m, আর এটা m মানে মান হচ্ছে 62.5। তাহলে এখান থেকে আমি যদি 62.5 ইন্টু 40 ইকুয়াল টু 100m, সুতরাং m ইকুয়াল টু এখান থেকে কত আসবে আমি একটু ডাইরেক্ট করে ফেলি 62.5 ইন্টু 40, ঠিক আছে 2500 ভাগ 100, ঠিক আছে এটা আনসার আসবে তোমার 25 গ্রাম। সুতরাং ক্যালাসিত হবে কত, এখানে m এর মান বের করলাম আমরা কত 37.5
বিয়োগ 25, এটা থেকে এটা বিয়োগ, তাহলে এত গ্রাম। প্রথমটার 35 ডিগ্রির জন্য এম এর মান বিয়োগ 25 ডিগ্রির জন্য এম এর মান, তাহলে 12.5 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন তাপমাত্রা থেকে মানে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে নেমে আসলে, উচ্চ ডিগ্রি থেকে নিম্ন ডিগ্রিতে নেমে আসলে যখন যে পরিমাণ কেলাসিত হয়, এই কেলাসিত ম্যাথগুলো আমরা এভাবে করব। ঠিক আছে, দাব্যতা নির্ণয়ের ক্ষেত্রে এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব এসে থাকে। এবার আসলে আমরা বিভিন্ন বোর্ড এবং কি ভার্সিটির জন্য কোন ধরনের শর্ট টেকনিক ইউজ করতে পারি, এমসিকিউ এবং ভার্সিটির যে এমসিকিউতে তোমার বোর্ডে এসে থাকে সেগুলো ক্ষেত্রে আমি কত শর্টভাবে একটু করতে পারবো, তুমি একটু দেখি। আমরা দেখো টেকনিকটা একটু লিখে রাখো, যে শর্টকাট টেকনিক এমসিকিউর জন্য। কি করবা, দ্রাব্যতা দুইটির পার্থক্যটা কীভাবে করবা, বড়টা বিয়োগ ছোট। ঠিক আছে, তারপর নিচে হবে কি, যে তাপমাত্রা থেকে নেমে আসে, যে তাপমাত্রা থেকে নেমে আসবে তার দাব্যতা যোগ 100 ইন্টু সম্পৃক্ত দ্রবণের ভর। তা আমরা একটু দেখি এই ম্যাথটার ক্ষেত্রে কী শর্টকাট হতে পারে। 35 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, তাহলে এই 35 ডিগ্রির জন্য হচ্ছে 60, 25 ডিগ্রির জন্য 40, তাহলে দাব্যতা দুইটার পার্থক্য 60 বিয়োগ 40। তারপর কত ডিগ্রি থেকে নেমে আসে, 35 থেকে 25 ডিগ্রিতে নেমে আসে, তাহলে 35 থেকে 25 ডিগ্রির জন্য 35 ডিগ্রিটা হিসাব করব, যে তাপমাত্রা থেকে নেমে আসবে। তো তার দাব্যতা, তার 35-এর দাব্যতা হচ্ছে 60 যোগ 100 ইন্টু সম্পৃক্ত দ্রবণের ভর কত দেওয়া আছে, 100 গ্রাম ইন্টু 100। তো এটা একটু ক্যালকুলেশন করে 20 ইন্টু 100 ডিভাইড বাই 160, তাহলে 2000 ডিভাইড বাই 160, তাহলে ক্যালকুলেট করে দেখবো 12.5। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট টেকনিক। সবগুলোর ক্ষেত্রে তুমি এর আগে যে ম্যাথটা করছে সেটার ক্ষেত্রেও কিন্তু এটা ফলো করে দেখতে পারবো। ঠিক আছে, তা আশা করি এই দ্রাব্যতার রিলেটেড সব কিছু টপিকস আমি A to Z চেষ্টা করলাম বোঝাবার জন্য। যদিও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বা আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারবো, আমি 100% ট্রাই করবো সেটা বুঝে যাওয়ার জন্য। আর এগুলো একটু পারলে টেস্ট পেপার বা গাইড বা বই যে অনুশীলনীগুলো আছে সেখান থেকে প্র্যাকটিস করো, যেটা পারবে না সেটা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবো। নেক্সট ক্লাসে আমরা দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা নিয়ে আসবো। টিল দেন বাই, ভালো থাকবা।